চাদরের ভিতর হাত ঢুকিয়ে দাও, শীত কম লাগবে। দেরি করছো কেন? বললাম, চাদরের মালিকের পারমিশন নিতে হবে তো আগে। সব পারমিশন কি মুখে দিতে হয়? পারমিশন তো তোমাকে দেখার পর থেকেই দিয়ে রেখেছি। যেই ভাবনা সেই কাজ। অন্ধকার গাড়িতে অনেক অদেখা জিনিসের উপস্থিতি দেখে নিয়েছি। বেশ কিছুদিন ধরেই মাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয় না। হঠাৎ একটা সুযোগ এসে গেল। অফিসে ছুটি পাওনা ছিল কিছু, আর একটা ট্রাভেল কোম্পানি বেশ সস্তায় একটা ট্যুর অর্গানাইজ করেছে খবর পেলাম। কাশ্মীর ভ্রমণ, 14 দিনের ট্যুর, জনপ্রতি 14,000 টাকা করে। মাকে বললাম, যাবে নাকি ভূস্বর্গ দেখতে? মৃত্যুর পরে কোন স্বর্গ দেখবে, কিংবা আদৌ স্বর্গ কপালে জুটবে কিনা ঠিক নেই। পৃথিবীর স্বর্গটা দেখে নিতে পারো ইচ্ছা হলে। মাও অনেক দিন বাইরে যায় না বলে হাঁপিয়ে উঠেছিল। মনে মনে শুনেই রাজি হয়ে গেল। সেদিনই বুক করে দিলাম দুজনের জন্য। ট্রাভেল কোম্পানিটা আসলে কয়েকজন যুবক মিলে একটা গ্রুপ, নাম পাখির ডানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নামটা বেশ মজার, আর ছেলেগুলো আমারে বয়সী। ওদের সাথে আলাপ হলো, 5 বন্ধু মিলে ট্যুরটা কন্ডাক্ট করে। আমাদের সঙ্গে যাবে 2 জন, আর থাকবে কয়েকজন হেল্পিং হ্যান্ডস, যেমন রান্নার লোক, কাজের লোক, মালপত্র ববার লোক ইত্যাদি। যে ট্যুরটা সুপারভাইজ করবে তার নাম তরুব্রত চৌধুরী, তরুদা। আমার চাইতে 5-6 বছরের বড় হবে। সমস্ত প্ল্যান শুনে সেই মতো বুকিং করলাম। ট্যুর শুরু হবে নভেম্বরের তারিখ, ফিরব 20 তারিখ। জোগাড় যন্ত্র করতে করতে দিনটা এসে গেল। মাকে নিয়ে একটু আগে ভাগে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। বড় ঘড়ির নিচে সবার জমায়েত হবার কথা। দেখলাম অনেক লোকে এসে গেছে। লোকজনের সংখ্যা দেখে প্রথমেই দেবতার গ্রাসের সেই লাইন মনে পড়ল। কত বাল বৃদ্ধ নর নারী, সঙ্গে বেশ কিছু যুবতী এবং অগ্নিতুল্য বৌদি, সবাই সেজে গুজে প্রস্তুত। নিজেকে বললাম, চল তমাল, সময়টা মন্দ কাটবে না তোর। সেটা যে এত ভালো কাটবে তখনও সেটা বুঝিনি। লিস্ট মিলিয়ে দেখা গেল জনৈকা গায়ত্রী সেন ও তার 24 বছর বয়স্কা কন্যা অঙ্কিতা সেন এখনও অনুপস্থিত। প্ল্যাটফর্মে ট্রেন দেবার সময় হয়ে গেছে। রাত 11:55 ট্রেন ছাড়বে। ঘড়িতে 10:30 দেখে তরুদা কিছু অবশ্য করণীয় বিষয় নিয়ে বক্তৃতা শুরু করলেন সবাইকে জড়ো করে। কান দিয়ে শুনছিলাম, মন দিয়ে গেঁথে নিচ্ছিলাম, আর মেয়ে ও বৌদিদের দেখছিলাম। আর 10টা ট্যুরে যেমন হয় সেই একই কথা। বেশ মনোগ্রাহী বক্তৃতাতেই তরুদা বলল, গায়ত্রী দেবী আর তার মেয়ে এখনও এলো না তো? এই 2টো সিট তাদের, বলে সামনের সিট 2টো দেখল। ওদের দুজনকে নিয়ে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করা হলেও তারা দুজন যে আমাদের একদম পাশের যাত্রী তা জানতাম না। একটু খুশি খুশি লাগলো একটা 24 বছরের মেয়ে সঙ্গে যাচ্ছে ভেবে। আমাদের সঙ্গে আরও 2 জন এসেছিল, এক সর্বক্ষণ কাশতে থাকা এক দাদা, আর তার সঙ্গে সম্পূর্ণ বেমানান সুন্দরী বৌদি। ভগবানেরও কি লীলা, একেই বলে বাদরের গলায় মুক্তার মালা। সন্ধ্যা থেকেই বৌদির দিকে বারবার চোখ চলে যাচ্ছিল। বয়স আন্দাজ 34-35 হবে। বেশ আকর্ষণীয়, উচ্চতায় একটু খাটো। দাদার নাম মৃণাল বোস আর বৌদি উমা বোস। সর্বক্ষণ উমা বৌদি মৃণালদাকে মুখ ঝাঁটা দিয়ে চলেছে দেখলাম সন্ধ্যা থেকে। বৌদি প্রিয় গালি হলো, তোমার দ্বারা তো কিচ্ছু হয় না। বার 10 এক কথাটা শুনে ফেলেছি ইতিমধ্যেই, আরও অসংখ্যবার শুনবো এই 14 দিনে সন্দেহ নেই। কিন্তু দাদার দ্বারা যে কি কি হয় না সেটা পরে জেনেছিলাম, আর আপনারাও সময় মতো জানতে পারবেন। ট্রেন ছাড়তে আর মিনিট 7 বাকি। প্ল্যাটফর্মে নেমেছি একটা জলের বোতল কিনবো বলে। বোতল কিনে উঠতে যাব এমন সময় দেখলাম একটা যুবতী মেয়ে এক বৃদ্ধা মহিলাকে জোর করে টানতে টানতে প্রায় দৌড়ে আসছে। বৃদ্ধা প্রায় হোঁচট খেয়ে পড়ছে বারবার। একে বয়স হয়েছে, তার উপর কাঁধে একটা ব্যাগ। কোনো মতে তড়িঘড়ি করে ট্রেনে উঠল। মনে মনে দারুণ খুশি হলাম। সুন্দরী যুবতীর সঙ্গে একই কোচে বসে যাব। সবাই যখন ঘুমাবে তার উপর শীত শীত পড়ছে। উফ, ভাবতেই দারুণ রোমাঞ্চ হলো। হঠাৎ দেখি উমা বৌদি মুখ বাড়িয়ে তাকিয়ে আছে, আর মুচকি মুচকি দুষ্টু হাসি হাসছে। আমি বললাম, কি বৌদি, ঘুমোননি এখনো? বৌদি বলল, না, ঘুম আসছে না। আমিও তোমাদের সঙ্গে এসে বসলে আপত্তি আছে নাকি? বললাম, না না, আপত্তি কিসের, আসুন না, গল্প করতে করতে সময় কেটে যাবে। যদিও মনে মনে কাবাবের ভিতর হাড্ডি ঢুকলো ভেবে রাগও হচ্ছিল। তারপর ভাবলাম, কাবাবের সাথে চাটনিও মন্দ হবে না। এরপর উমা বৌদি আমার পাশে বসে পড়ল। তারপর বসলো অঙ্কিতা। আস্তে আস্তে আলাপ পর্ব শুরু হলো। বৌদি বলল, তুমি কি করো তমাল? বললাম, একটা কোম্পানিতে মার্কেটিং বিভাগে আছি। বৌদি বলল, বেশ বেশ, তাহলে তো ভালোই কামাচ্ছ। তা বিয়ে করনি কেন?
বললাম, শিকল পরার এত তাড়া কিসের? পড়তে তো হবেই, যত দেরিতে পড়া যায়। বৌদি বলল, বেশি দেরি করলে শিকলের তালাচাবির জোর কমে যাবে বলেই চোখ ছোট করে একবার অঙ্কিতার দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে লাগলো। অঙ্কিতা লজ্জা পেয়ে মুখ নামল। আমি বললাম, আপনাদের তালাচাবি যখন এখনো ঠিক আছে তাহলে আমারও থাকবে আশা করি। বৌদি হঠাৎ গম্ভীর হয়ে বলল, কোথায় আর ঠিক থাকলো, তোমার দাদার দ্বারা কিছু হয় না। আমি কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য বললাম, অঙ্কিতা, আপনি কি করেন? অঙ্কিতা বলল, আমাকে আপনি বলবেন না, আপনি আমার চেয়ে বড়, তুমি বলবেন। আমি বললাম, বলতে পারি যদি দুই পক্ষেই আপনি বন্ধু হন। অঙ্কিতা হেসে বলল, ঠিক আছে। উমা বৌদি ফোড়ন কাটল, তোমরা আজকালকার ছেলেমেয়েগুলো যে কি না, সব কিছু দেরিতে করো, আরে আসল সময় চলে গেলে অনেক কিছু মিস করবে। বৌদি আমাদের চাইতে খুব বেশি বড় না, কিন্তু এমন ভাব করছে যেন আমাদের দিদি। আমি 27, অঙ্কিতা 24 আর বৌদি হয়তো 35। হঠাৎ অঙ্কিতা এমন একটা কথা বলল, আমি আর উমা বৌদি দুজনে চমকে ওর দিকে তাকালাম। বলল, আজকালকার ছেলে মেয়ে অনেক অ্যাডভান্স বৌদি, সুখ পাওয়ার জন্য তাড়াতাড়ি দুঃখকে গলায় ঝুলায় না, কিন্তু সুখ তারা ঠিকই উপভোগ করে নেয়। কথাটা বলল মুখ নিচু করেই। বুঝলাম মেয়ে একটু লাজুক হলেও সীতা সাবিত্রীর যুগের মেয়ে না, ভীষণ রকম আধুনিক। অঙ্কিতার কথা শুনে বৌদি ওকে খোঁচা দিয়ে বলল, ওরে বাবা, মেয়ে তো দেখছি ভীষণ পাকা, তাদের মধ্যে সুখ উপভোগ করে নিয়েছ নাকি? অঙ্কিতা চমকে উঠে চোখ বড় বড় করে বৌদিকে একটা নিঃশব্দ ধমক দিল, তারপর বলল, না, এবার বৌদি আমাকে নিয়ে পড়ল। তা তমাল, তুমিও কি সেই সুখ থেকে বঞ্চিত, নাকি তোমার পকেটের সিল খোলা হয়ে গেছে? আমি একটা চোখ টিপে বৌদিকে অর্থপূর্ণ ইঙ্গিত দিলাম। অঙ্কিতার দিকে তাকিয়ে বুঝলাম ইঙ্গিতটা অঙ্কিতাও দেখে ফেলেছে, কারণ ঠোঁটের কোণায় এক টুকরো হাসি তখনও বোঝা যাচ্ছে। বৌদি হঠাৎ আমার কানের কাছে এসে বলল, আরে বাস, এই বলো না, কজনের সাথে করেছো? অঙ্কিতার সামনে আর অল্প পরিচিত বৌদির মুখে এমন খোলামেলা কথা আমার মতো ছেলেকেও অস্বস্তিতে ফেলে দিল। আমিও তেমনি গলা খাটো করে বললাম, অন্য একদিন বলবো গোপনে। এ কথা শুনে বৌদি নাচর বান্দা হয়ে পড়ল আর একটা চিমটি কেটে বলল, তাই বুঝি, বেশ, শোনার অপেক্ষায় রইলাম। আমি আপাতত নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু বৌদি সে সুযোগে দিচ্ছে না, আরও যেন জেদ ধরছে আমার সাথে। অঙ্কিতা কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে আর চোখে আমাদের অনুচিত নিকটতা দেখছে। মনে হলো যেন একটু বিরক্ত, সেটা রাগ না ঈর্ষা ঠিক বোঝা যাচ্ছে না। ওদিকে মৃণালদা মানে উমা বৌদির স্বামী নাক ডেকে ঘুমোচ্ছে বলে উমা বৌদি বিরক্ত হয়ে সেদিকে তাকলো, তারপর মুখ বেঁকিয়ে বলল, বিরক্তিকর আমার জীবনটা, শেষ করে দিল লোকটা, ওর দ্বারা কিছুই হয় না। আমি বৌদির কানের কাছে বললাম, কি হয় না বৌদি, কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ ফিসফিস করে বলল, অন্য একদিন বলবো গোপনে। সময়ের সাথে সাথে কামরা শুদ্ধ সবাই ঘুমিয়ে একাকার, লাইটগুলো সবে প্রায় নিভে গেছে। দুপাশের বাথরুমের দিকে দুটো লাইট জ্বলছে শুধু, তাতে অন্ধকার খুব গাঢ় হতে না দিলেও একটা মায়াজাল বুনে দিয়ে গেছে। ট্রেনের দুলুনিতে ঘুমন্ত শরীরগুলোও দুলছে, সেই জন্যে জেগে থাকা মানুষগুলোও অল্প স্বল্প নড়াচড়া করলে আলাদা করে চোখে পড়ে না। জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন জানি একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ শুনলাম কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, কতজন? ধর্মর করে নড়ে চড়ে বসলাম, তাকিয়ে দেখি একটা চাদর জড়িয়ে অঙ্কিতা আমার একদম কাছে সরে এসেছে। আমি মিষ্টি করে হাসলাম। অঙ্কিতা আবার প্রশ্নও করল, কতজন? বলো। আমি কথা ঘুরিয়ে বললাম, এবছর নভেম্বরের শুরুতেই তো দেখছি বেশ ঠান্ডা পড়ে গেছে, শীত করছে। অঙ্কিতা বলল, হ্যাঁ, সেই জন্যই হ্যান্ডব্যাগ থেকে চাদরটা বের করে নিলাম। আমি বললাম, আমারটা সুটকেসে। অঙ্কিতা বলল, আমারটা শেয়ার করো। আমি বললাম, সে কি, সেটা কি ঠিক হবে? অঙ্কিতা বলল, আরে কেউ তো দেখছে না, ক্ষতি কি? আমি দুষ্টু হেসে বললাম, কেউ না দেখলে তুমি সবকিছুই শেয়ার করবে নাকি আমার সাথে? অঙ্কিতা ভীষণ লজ্জা পেয়ে বলল, কি বলো ধুরু? তারপর আমার কাছ থেকে দূরে সরে যেতে গেল। আমি ছোট করে ওর একটা হাত ধরে বাধা দিলাম। কিছু বলল না অঙ্কিতা, সোজা হয়ে বসলো, কিন্তু আর দূরে সরে গেল না। একটু সময় নিয়ে আবার জিজ্ঞেস করলো, কতজনের সাথে করেছো? বললাম, হ্যাঁ, তা বেশ কয়েকজন। অঙ্কিতা বলল, বুঝলাম, এতজন যে সংখ্যায় বলা যাচ্ছে না। আমি হেসে বললাম, ঠিক তা নয়, গুণে বলাই যায়, কিন্তু গোনার মতো স্পেশাল নয় সবাই, জাস্ট হয়ে গেল আর শেষও হয়ে গেল, তাই আলাদা করে মনে রাখি না।
অঙ্কিতা বলল, স্পেশাল নয় সবাই, তার মানে কেউ কেউ স্পেশাল? তারা কয়জন? আমি বললাম, এক রাতেই সব শুনে ফেলবে, তাহলে বাকি 14 দিন কি বলবো? আর সেগুলো তো শুধুই গল্প, সেগুলো শোনার মতো কিছু না। সে বলল, হোক, তবু শুনবো। বললাম, ঠিক আছে, বলবো তোমাকে, তবে এখন নয়, এখন তুমি একটু ঘুমিয়ে নাও। ঘুমের মাঝে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম, আর কিছু ঘটনাও ঘটে গেল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কিছুক্ষণ পর অঙ্কিতা বলল, বাথরুমে যাব, একটু চলো না প্লিজ। আমি ওর সাথে বাথরুম গেলাম, নিজেরও যাওয়া দরকার। অঙ্কিতা বেরোতেই আমি ঢুকলাম, তারপর নিজেদের জায়গায় এসে বসলাম। অঙ্কিতা কোনো কথা বলল না, শুধু মিষ্টি করে একটু হাসল। আরও কিছুক্ষণ পরে আকাশ ফর্সা হলো, আরোহীরা একে একে জেগে উঠছে। এক সময় দেখলাম উমা বৌদি আমাদের দেখে অদ্ভুত একটা হাসি দিল, তারপর গুড মর্নিং বলে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। একটু পরে ফিরে এসে আমাদের পাশে বসলো, বলল, তোমাদের তো ঘুম হয়নি সারা রাত, এবার তোমরা একটু ঘুমিয়ে নাও, আমি মালপত্র পাহারা দেব। অঙ্কিতা বলল, না না, আমি একটু ঘুমিয়েছি, তমালের ঘুম হয়নি সারা রাত। উমা বৌদি চোখ সরু করে অঙ্কিতার কানের কাছে ফিসফিস করে বলল, আমি সদ দেখেছি, ওই রকম বালিশে শুলে কি ঘুম হয়? যাও যাও, একটু ঘুমিয়ে নাও, সামনে আরও একটা রাত তোমাদের জাগতে হবে। উমা বৌদির কথা শুনে অঙ্কিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৌদি কি তাহলে সব দেখে ফেলেছে? সবাইকে বলে দিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। চোরা চাহনিতে অঙ্কিতা আমার দিকে চাইল, আমিও চোখের চাহনিতে ওকে আশ্বস্ত করলাম, কারণ জানি উমা বৌদিও ধোঁয়া তুলসী পাতা নয়। কিন্তু অঙ্কিতার উৎকণ্ঠা বৌদি কমিয়ে দিল। এখনও মৃণালদা, আমার মা আর গায়ত্রী মাসিমা ঘুম থেকে ওঠেনি, তাই আমরা কথা বলতে লাগলাম নিশ্চিন্তে। বৌদি নিচু গলায় কথা বলছে ঠিকই, কিন্তু এমনভাবে বলছে যেন আমি শুনতে পাই। বৌদি বলল, আরে লজ্জা পাচ্ছ কেন? পাশে ওই রকম হ্যান্ডসাম ছেলে থাকলে আমিও তোমার মতো কোলে মাথা দিয়ে শুতাম, আর আমি হলে শুধু শুতাম না, আরও অনেক কিছু করতাম। এতক্ষণে ওর যন্ত্রপাতির মাপ আর কাজ করার ক্ষমতার পরীক্ষা নেওয়া হয়ে যেত আমার। এই বলেই খ্যাক খ্যাক করে হাসি দিল। দেখলাম অঙ্কিতার মুখে লালচে আভা দেখা দিল। আমি মনে মনে হাসলাম আর ভাবলাম, বৌদি, তুমি অঙ্কিতার চাইতে 10 বছরের পুরনো মডেল। অঙ্কিতা তোমার চাইতে অনেক অ্যাডভান্স। সে যন্ত্রপাতির মাপ আর কাজ করার ক্ষমতাই শুধু পরীক্ষা করেনি, সেটা দিয়ে প্রোডাকশনও করেছে, আর প্রোডাক্ট টেস্ট করেও দেখে নিয়েছে। বৌদি তখনও বলে চলেছে, ইস, আমার যদি তোমার বয়স থাকতো অঙ্কিতা। ওই হাঁপানি রুগীটা কেশে কেশে আমার জীবনের রাতগুলো নষ্ট করে দিল, অথচ কি রোমান্টিকই না ছিলাম আমি। অপদার্থ একটা, সব শেষ করে দিল আমার। কিছু হয় না ওর দ্বারা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। অঙ্কিতা কোনো কথা বলল না, চুপ করে থাকলো। সকাল 7টা বেজে গেল দেখতে দেখতে। কাল রাতে আমার আর অঙ্কিতার মধ্যে যে কিছু হয়েছিল সেটা ওর মুখ দেখে বিন্দু মাত্র অনুমান করা সম্ভব না। হয় মেয়েটা ধুরন্ধর অভিনেত্রী, নয়তো এসব ব্যাপারে বেশ অভিজ্ঞা। যেটাই হোক তাতে ক্ষতি নেই, ওই দুটোর যে কোনো একটা থাকলেই কাশ্মীর ট্যুরটা জমে যাবে। ট্রেন তোড়জোড় করে চলছে। দীর্ঘ জার্নি করে ট্রেন থেকে নেমে পড়লাম সবাই। এরপর একটা গাড়ি বুক করা হলো। একঘেয়ে ছুটে চলাতে সবাই ক্লান্ত হয়ে পড়ছে দেখলাম। বেশিরভাগ লোকই ধুলছে, কারণ অন্ধকার নেমে আসছে। জানালা দিয়ে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। এমন সময় উমা বৌদি এসে আমার পাশে বসে পড়ল। বলল, বেশ ঠান্ডা লাগছে রে ভাই। আমি বললাম, আসুন বৌদি। বৌদি বলল, কি সঙ্গিনী হারিয়ে বিরহ কাতর নাকি? আমি বললাম, সঙ্গিনী কোথায় হারলাম, এই তো একজন পাশেই আছে। বৌদি বলল, হ্যাঁ, এখন তেল মারা হচ্ছে। আমি বললাম, সত্যি মেয়ে যাত্রায় খুব হিংসুটে। বললাম, মৃণালদা কি ঘুমে নাকি? বৌদি বলল, হ্যাঁ, চাদর মুড়ি দিয়ে ঢুলছে। বলে হাতে হাত রাখলো। বলল, এতক্ষণে মনে হচ্ছে কাশ্মীর এসেছি তাই না? হাত দুটো জমে যাচ্ছে। আমি বললাম, তা কর্তাকে জড়িয়ে ধরে থাকলেই তো পারতেন, ঠান্ডা লাগতো না। বৌদি মুখ বেঁকিয়ে বলল, গায়ে রক্ত থাকলে তো গরম হবে, ওই শুটকো কাঠ জড়িয়ে বসে থাকলে ঠান্ডায় জমে মরেই যাব, তাই তো তোমার কাছে এলাম। আমি বললাম, ভালোই করেছেন, আমারও খুব শীত করছে, পাশে এমন নরম চাদর থাকলে ঠান্ডা লাগবে না। উমা বৌদি বলল, তাহলে চাদরের ভিতর হাত ঢুকিয়ে দাও, শীত কম লাগবে, দেরি করছো কেন? বললাম, চাদরের মালিকের পারমিশন দিতে হবে তো আগে।
বৌদি বলল, সব পারমিশন কি মুখে দিতে হয়? পারমিশন তো তোমাকে দেখার পর থেকেই দিয়ে রেখেছি। যেই ভাবনা সেই কাজ। অন্ধকার গাড়িতে অনেক অদেখা জিনিসের উপস্থিতি দেখে নিয়েছি। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্কস থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সেখানে প্রতিদিন একদম খোলামেলা গল্প আপলোড করা হয়। আধা ঘন্টা পর বৌদি আমার কাঁধে মাথা রেখে বসে রইল। অনেকক্ষণ পরে বলল, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তমাল, এখন সিটে যাই কেমন? আমি বললাম, হ্যাঁ যাও। এক অন্যরকম স্বর্গ থেকে সদ্য ঘুরে আসা দুজন নর নারীকে বুকে নিয়ে অন্ধকারের বুক ছিঁড়ে গাড়ি শ্রীনগরের দিকে ছুটে চলল। রাত 11:30 নাগাদ আমরা শ্রীনগর পৌঁছলাম। ডাল লেকের পাড়েই একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। বেশ বড় হোটেল। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার লালমোহন বাবুর উটের পিঠে ভ্রমণের পর যে অবস্থা হয়েছিল, আমাদের বেশিরভাগ মানুষেরই সেই অবস্থা। সবাই বিভিন্ন হাস্যকর ভঙ্গিতে কসরত করে হাত পায়ের জট ছাড়িয়ে নিচ্ছে। গাড়ি থেকে নামার আগে উমা বৌদি আমার পাশে এসে চুপি চুপি বলল, আজকের ঘটনা অঙ্কিতাকে এখনই বলার দরকার নেই। অল্প বয়সী মেয়ে জেলাস ফিল করতে পারে। আমি ঘাড় নেড়ে সায় দিলাম। মা আর গায়ত্রী মাসিমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিলাম। তরুদা গেছে হোটেলের সাথে কথা বলে ব্যবস্থা করতে। মালপত্র সব জড়ো করা হয়েছে। হোটেলের লোকেরই ঘরে পৌঁছে দেবে। আমাদের দুশ্চিন্তার কিছু নেই। আমি অলসভাবে হাঁটতে হাঁটতে বাইরে এলাম। সামনেই ডাল লেক। অনেক নাম শুনেছি। অসংখ্য সিনেমায় ডাল লেকে শিকারা চড়তে দেখেছি নায়ক নায়িকাকে। আজ চোখের সামনে সেই ডাল লেক। রাতের বেলা তাই ঠিক বুঝতে পারছি না, কেমন একটা বড় খালের মতো লাগছে। সিনেমাতে যেমন দেখেছি সেরকম লাগছে না। আমার কমন সেন্স বলছে এটা আসল ডাল লেক নয়, কিন্তু দেখতে মন্দ লাগছে না। রাত অনেক হয়েছে, তবু আলো ঝলমল করছে চারিদিকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। চাদরে কাজ হচ্ছে না। দাঁড়িয়ে থাকা যাবে না বুঝতে পারছি। অঙ্কিতা এসে বলল, এই যে মশাই, কি করছেন ঠান্ডায় একা একা? আমি ওর দিকে ঘর ঘুরিয়ে হাসলাম। বললাম, কি আর দেখব, ভীষণ ঠান্ডা লাগছে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি বললাম, চলো ফেরা যাক। ট্রেনের মতো এখানেও রুমের ব্যবস্থা পাশাপাশিই হয়েছে। প্রথমে অঙ্কিতাদের রুম, তার পাশে উমা বৌদিদের রুম, তারপর আমাদের রুম। হোটেলের লোক এসে আমাদের যার যার রুমে পৌঁছে দিয়ে গেল। মালপত্র আগেই এসে গেছে। একটু পরে তরুদা এসে বলে গেল, আপনারা ফ্রেশ হয়ে নিন, 1 ঘন্টার ভিতর ডিনার এসে যাবে। তবে আজ বেশি কিছু করতে পারবো না, মাফ করবেন সবাই। তরুদা চলে যেতেই আমরা মালপত্র খুলে গুছিয়ে ফেলতে লাগলাম। শ্রীনগরে আমাদের 4 দিন থাকতে হবে, তাই ব্যাগগুলো আনপ্যাক করতে কোনো অসুবিধা নেই। মা ওয়ার্ড্রোবে সবকিছু সাজিয়ে রাখছে। আমি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। উমা বৌদির গুড়ের রস লেগে আছে মুখে, আর কোথায় কোথায় যেন সেগুলো ধুয়ে ফেলা দরকার। গিজার চালিয়ে সাবান মেখে স্নান করে নিলাম। সারাদিনের ক্লান্তি উধাও হয়ে গেল এক নিমেষে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। মা বাথরুমে ঢুকলে আমি গেলাম উমা বৌদি আর অঙ্কিতাদের খোঁজ নিতে। সবাই ফ্রেশ হয়ে ডিনারের জন্য অপেক্ষা করছি। খিদেও লেগেছে খুব। দরজায় নক হলো। ডিনার এলো ভেবে দরজা খুলে দেখি অঙ্কিতা। ঘরে ঢুকে আমাকে কোনো কথা না বলে মাকে বলল, মাসিমা, মা আপনাদের খাবার আমাদের রুমে নিয়ে নিয়েছে, আপনারা আমাদের সঙ্গে একসাথে খেলে ভালো হয়। মা বলল, ভালোই তো, চলো যাচ্ছি। অঙ্কিতা আমাকে ইশারায় বলে গেল, এসো। অঙ্কিতা আমাদের ডিনার সার্ভ করলো। আমরা খেতে বসলাম। খাবার শেষে সোসাই ঘুমের জন্য চলে গেল। এদিকে অঙ্কিতা আমাকে ইশাকার বাইরে আসতে বলল। বুঝলাম এই মেয়ে এই শীতে আবারও আইসক্রিম খেতে চাচ্ছে। নিজেকে ভাগ্যবান মনে করে চলে গেলাম বাইরে। বাইরে যেতেই আমাকে একটা ঘরে নিয়ে এলো। সারা কাশ্মীর ঘুমে, অচেতন আমরা দুজন বাদে। কনকনে শীতের মধ্যে দুজনের সাথে অনেক ঘটনা ঘটে গেল সেদিন। ট্রেনের অন্ধকারে ভালোভাবে দেখতে পাইনি, আজ লাইটের আলোয় ভালো করে দেখেছি। বাহ, কি অপরূপ! ঘণ্টাখানেক থাকার পর নিজের রুমে চলে এলাম। এক রাতে 2 বার স্নান করে অনেক ভালো লাগছে। যেই একটু ঘুম এসেছে এমন সময় রুমের নক করার শব্দ বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। দরজা খুলতেই দেখি উমা বৌদির অস্থিরতা নিয়ে দাঁড়িয়েই আছে। আমি কিছু বলার আগেই বলে ফেলল, তোমার দাদাকে দিয়ে কিছুই হয় না। কথাটা শুনে মনেই হেসে ফেললাম।
নিজেকে বললাম, রেডি হ তমাল, আজ তোমার আরও পরিশ্রম করতে হবে, এত সহজে ছুটি নেই। চোখের পলকেই ঝড়ের মতো ঘরে ঢুকলো উমা বৌদি। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।